ভাইয়া কি করছে, রাতে আমার রুমে আসছে। তা এখন হঠাৎ করে ভাইয়া আমাকে মানে জড়িয়ে ধরছে। আমি তখন বলতেছি, ভাইয়া আপনি এগুলা কি করতেছেন? তো ভাইয়া বলতেছে, আরে এগুলা কিছুই না, তুমি বলছো না তোমার ভয় করে। তো আমি বললাম, ভাইয়া আপনি এরকম করতেছেন, আমি তো বললাম যে আমার ভয় করে, আপনি আমার আসেন আমরা এক রুমে থাকি, কিন্তু তার মানে এই না যে আপনি আমার সাথে এরকম করবেন, আমার গায়ে টাচ করবেন। তখন ভাইয়া বলতেছে যে তুমি এরকম করতেছো কেন? আমার তো বউ নেই বাড়িতে, অনেক দিন হয়েছে, সে আমারও তো মন চায়। এখন তুমি যেহেতু আমাকে ডাকছো আর তুমিও তো একাই থাকো, তোমার কি মন চায় না? তো আমি কি বলবো, সে এক পর্যায়ে আসলে ফ্ল্যাটের ভিতরে মান সম্মানের একটা প্রশ্ন, আমি জোরে কথাও বলতে পারতেছি না, আমি একটা অবিবাহিত মেয়ে। এখন আমার কথা যদি মানুষে শুনে তাহলে আমাকেই অপবাদ দিবে, ঠিক আছে? তারপরে আমি আর ভাইয়াকে কিছু বলতে পারি নাই। সে আমার সাথে মেলামেশা যাই হোক সেটা সে করছে। এখন এখন আমি কিছুই বলতেছি না। তো এরকম প্রায়ই যখন ভাবি বাসায় না থাকে, ভাইয়া আসে আমার সাথে, আসলে একটা ফ্রি হয়ে গেছে সে। তো আমিও একটা মেয়ে মানুষ, আসলে আমিও কিছু বলতে পারি না। এদিক দিয়ে আমি লেখাপড়া করি, আমার একটা নিরাপদ জায়গার দরকার থাকতে হয়। তো এরকম করতে করতে কিছুদিন পরে আমি বুঝতে পারি যে আমি আসলে শারীরিকভাবে অসুস্থ। আর আমি তখন ডাক্তারের কাছে যাই, তখন ডাক্তার আমাকে ট্রিটমেন্ট করে বলে যে আমি আসলে বাচ্চার মা হতে যাচ্ছি। আমি টিনা, আমি ঢাকা ভার্সিটিতে পড়ালেখা করি। তো আমি ছাত্রী নিবাসে থাকতাম। তো সেখানে আসলে অনেক মানুষ হইচই, এই জন্য পড়াশোনা একটু আমার কাছে আনইজি ফিল করি। তো এই জন্য আমি চাইছি যেন আমি পার্সোনালভাবে রুম নিয়ে আমি পড়ালেখা করি। তো আমি একটা বাসার খোঁজ লাগাই। খুঁজতে খুঁজতে একদিন হঠাৎ পেয়ে যাই একটা সাবলেট ভাড়া হবে। তো সাবলেটে আছে একটা স্বামী স্ত্রী তারা থাকে আর এক রুম ভাড়া দেবে। তো আমি সেখানে কথাবার্তা বইলা ওখানে সেট হয়ে যাই। তো সাবলেটে থাকতে শুরু করি, ওখানে থেকেই লেখাপড়া করি। তো আমি একা যেহেতু এখন ওখানেই লেখাপড়া করি থাকি, আমার সমস্যা হচ্ছে না, আমি ভালোই আছি। একদিন হঠাৎ করে তো যে পাশের ঘরে যে ভাইয়া থাকে, তারা ভাবির মা অনেক অসুস্থ, সে তার বাবার বাড়ি চলে যায়। ভাবি একাই যায়, ও ভাইয়াকে নেয় না, ভাইয়া থেকে যায় যেহেতু ভাইয়া চাকরি করে। তারপর কিছুদিন 2-1 দিন ওখানে ভাবি আসতে একটু দেরি হতেছে। তো তাদের পাশের বাড়ি একজন মারা যায়, ঠিক আছে? তো মারা যাওয়ার পরে আমি একা একা রুমে থাকি। তো আমি অনেকটাই ভয় পাচ্ছি যে পাশের বাড়ি মারা গেছে, আসলে ওটা আমি দেখছি শুনছি, এই জন্য আমি একা একা ভয় করতেছে। তো আমি ভাইয়াকে বললাম যে ভাইয়া, আমার অনেক ভয় করতেছে, আপনি যদি আমার আসেন আমরা এক রুমে থাকি। তখন আসলে ভাইয়া কথাটা কিভাবে নিছে সেটা আসলে আমি জানি না। তো ভাইয়া কি করছে, রাতে আমার রুমে আসছে। তা এখন হঠাৎ করে ভাইয়া আমাকে মানে জড়িয়ে ধরছে। আমি তখন বলতেছি, ভাইয়া আপনি এগুলা কি করতেছেন? তো ভাইয়া বলতেছে, আরে এগুলা কিছুই না, তুমি বলছো না তোমার ভয় করে। তো আমি বললাম, ভাইয়া আপনি এরকম করতেছেন, আমি তো বললাম যে আমার ভয় করে, আপনি আমার আসেন আমরা এক রুমে থাকি, কিন্তু তার মানে এই না যে আপনি আমার সাথে এরকম করবেন, আমার গায়ে টাচ করবেন। তখন ভাইয়া বলতেছে যে তুমি এরকম করতেছো কেন? আমার তো বউ নেই বাড়িতে, অনেক দিন হয়েছে, সে আমারও তো মন চায়। এখন তুমি যেহেতু আমাকে ডাকছো আর তুমিও তো একাই থাকো,
তোমার কি মন চায় না? তো আমি কি বলবো, সে এক পর্যায়ে আসলে ফ্ল্যাটের ভিতরে মান সম্মানের একটা প্রশ্ন, আমি জোরে কথাও বলতে পারতেছি না, আমি একটা অবিবাহিত মেয়ে, এখন আমার কথা যদি মানুষে শুনে তাহলে আমাকেই অপবাদ দিবে, ঠিক আছে। তারপরে আমি আর ভাইয়াকে কিছু বলতে পারি নাই, সে আমার সাথে মেলামেশা যাই হোক সেটা সে করছে। এখন এখন আমি কিছুই বলতেছি না। তো এরকম প্রায় যখন ভাবি বাসায় না থাকে, ভাইয়া আসে আমার সাথে, আসলে একটা ফ্রি হয়ে গেছে সে। তো আমিও একটা মেয়ে মানুষ, আসলে আমিও কিছু বলতে পারি না। এদিক দিয়ে আমি লেখাপড়া করি, আমার একটা নিরাপদ জায়গার দরকার থাকতে হয়। তো এরকম করতে করতে কিছুদিন পরে আমি বুঝতে পারি যে আমি আসলে শারীরিকভাবে অসুস্থ। আর আমি তখন ডাক্তারের কাছে যাই, তখন ডাক্তার আমাকে ট্রিটমেন্ট করে বলে যে আমি আসলে বাচ্চার মা হতে যাচ্ছি। তখন আমি একটা টেনশনে পড়ে গেলাম যে এখন আমি কি বলবো, সমাজে কিভাবে মুখ দেখাবো, এই বাচ্চার বাবা কে, আমি কার কথা বলবো। আর যে ভাই আমাকে এত বড় সর্বনাশ করলো, তাদের বাসায় আমি থাকি, আর ভাবি বা আমাকে কিভাবে মেনে নিবে, আমার জন্য তার সংসারটা নষ্ট হয়ে যাবে। আসলে আমারই ভুল ছিল যে আমি একটা মেয়ে মানুষ, তাকে আমার ঘরে আসা বলাটাই আমার উচিত হয় নাই যে আসেন আমরা এক রুমে থাকি। তো আমি চাই না আমার মতো এরকম ভুল কেউ করেন, ঠিক আছে। যে যার হাজব্যান্ড যার যেমনই হোক, তার হাজব্যান্ড তার কাছে সবচেয়ে প্রিয়। তো আমি একটা মেয়ে মানুষ হয়ে আমি চাই না যে তার সংসার নষ্ট হোক। আমার জীবনটা আসলে যে নষ্ট করছে সেটার জন্য আমি দায়ী। কারণ আমি যদি তাকে না বলতাম আমার রুমে আসার জন্য, তাহলে সে কখনোই আসতো না, হয়তো এরকম দুর্ঘটনা হতো না। আর সে আসছে বলেই এরকম দুর্ঘটনা হয়েছে। আর আমি মান সম্মানের ভয়েও কাউকে কিছু বলতে পারি নাই। এখন আমি সমাজের কাছে শুধু এটাই আমার মানে আমি মনে মনে ভাবি যে সমাজ আমাকে কিভাবে মেনে নেবে, আর এই বাচ্চার বাবা কে, আমি কি পরিচয় দেব, সেটাও একটা কথা, ঠিক আছে। তো আমি চাই না আমার মতো এরকম ভুল কেউ করেন। আর আমি এখন কি করব আপনারা বলেন। আমি এই জন্য এই ভিডিওর মাধ্যমে এটাই বলতে চাই যে আমার মতো ভুল কেউ করবেন না, কারণ এই ভুলের মাসুল নিজেকেই দিতে হয়, অন্য কেউ দিবে না, ঠিক আছে। তো যতটুকু পারেন নিজের সেফটি নিয়ে নিজে থাকবেন। আর এই ভিডিও দেখে যদি কারো ভালো লাগে, আমাকে আমার সব কিছু জেনে শুনে যদি কেউ আমাকে গ্রহণ করতে চান, আমাকে কেউ বিয়ে করতে চান, সে দেশের হোক প্রবাসের হোক, সে বয়স্ক হোক সে অল্প বয়স্ক হোক, সেটা কথা না। আমাকে যদি কেউ বিয়ে করতে চান তাহলে আমার এই ভিডিও শেয়ার অপশনে নাম্বার দেওয়া আছে, এখানে ক্লিক করলেই নাম্বার পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার, আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন, আমার সাথে কথা বলেন, আপনাদের মতামত আমাকে জানান। আসসালামু আলাইকুম। আপু, আপনি যে নাম্বারটা দিলেন, অনেকে নাম্বার দেয়, নাম্বারটা পাওয়া যায় না, কিন্তু আপনার নাম্বারটা সত্যি সত্যি আপনাকে কথা বলতে পারবো তো আপনার সাথে? অবশ্যই আমার নাম্বার শেয়ার অপশনে ক্লিক করলেই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আসবে, কথা বলতে পারবেন। আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব, আপনারা যা বলবেন আমি তার রিপ্লাই দেব ইনশাল্লাহ।